নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবিএম আব্দুল হামিদ তোমাদের রসায়ন ক্লাসে আমাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। আমি বরাবরের মতো রসায়নের দ্বিতীয় পত্রের জৈব রসায়ন সম্পর্কে তার ধারাবাহিকতায় আজকে জৈব রসায়নের যে অংশ সেটা হচ্ছে যে অ্যালকাইন সম্পর্কে, অ্যালকাইনের সাধারণ প্রস্তুত প্রণালী, তার কিছু ধর্ম এবং কিভাবে এটা শনাক্তকরণ করা যায় সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো আমি কিছু টপিক বোর্ডে লিখেছি, একটু খেয়াল করো যে অ্যালকাইন আমরা কিভাবে চিনব বা এর সাধারণ চেনার পদ্ধতি। এরা হচ্ছে যে কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন সম্পর্কেও বলা হয়েছে। কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগগুলো নাম কার্বন কার্বন ত্রিবন্ধন যদি হয় তাহলে সেই যৌগটার নাম হচ্ছে অ্যালকাইন। এখন এই ত্রিবন্ধনটা কিভাবে গঠিত হয় অরবিটাল সংকলনের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং সেইটা অরবিটাল সংকলন হয় কার্বনের sp, একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল সংকরিত হয়ে দুইটা sp সংকর অরবিটাল তৈরি করে, যার মধ্যে দুইটি কার্বনের একটা একটা করে sp অরবিটাল হাইব্রিড অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করে সিগমা বন্ধন তৈরি করে, আর দুইটা অসংকরিত p অরবিটাল, সেই দুইটা p অরবিটাল প্রত্যেকটা কার্বনের একটা একটা করে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে দুইটা পাই বন্ধন গঠিত হয়, এবং দুইটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন মিলেই কার্বন কার্বন ত্রিবন্ধন গঠিত হয়। সেটা আমরা অরবিটাল চিত্রের সাহায্যে একটু দেখাবো পরবর্তীতে। অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও এরা অ্যালকিনের থেকে সক্রিয়তা কম কেন হয় সেটা আলোচনা করব। প্রান্তিক অ্যালকাইন সমূহ অম্লধর্মী। প্রান্তিক অ্যালকাইন কোনগুলো সেইটা আলোচনায় আসবে, বলবো। এই মিলে আমরা আজকে শুরু করব যে কিভাবে অ্যালকাইনকে আমরা আলোচনা করতে পারি অ্যালকাইন সম্পর্কে। তো প্রথমেই আমরা প্রস্তুত প্রণালী সম্পর্কে জানব। তারও আগে অ্যালকাইনের গঠন। কার্বনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে কার্বনের ইলেকট্রন বিন্যাসের s অরবিটালের একটা ইলেকট্রন এবং p অরবিটালের একটা ইলেকট্রন, অথবা একটা s অরবিটাল একটা p অরবিটাল মিলে sp হাইব্রিডাইজেশন ঘটে। প্রত্যেকটা কার্বনে দুইটা করে 2py এবং 2pz অরবিটাল কি অসংকরিত অবস্থায় থেকে যায়। পরবর্তীতে এই দুইটি অরবিটালই কি করে পাশাপাশি অধিক্রমণ করে পাই বন্ধন গঠনে সহায়তা করে। তো এইভাবে একটা কার্বনের মনে করো কি আছে, দুইটা sp অরবিটাল, এই দিকে একটা এই দিকে একটা, দুইটা sp অরবিটাল হওয়ার কারণে এই কার্বন কার্বন সিগমা বন্ধনটা 180 ডিগ্রি হয়, মানে এর বন্ধন কোণ 180 ডিগ্রি। আর একটা কার্বনের মনে করো আর একটা
এখানে দেখো কার্বন কার্বন সিগমা বন্ধন তৈরি হয়েছে, একটা sp অরবিটাল এক কার্বনের, আর একটা sp অরবিটাল আর এক কার্বনের পাশাপাশি অধিক্রমণের সামনাসামনি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন তৈরি হয়েছে। প্রত্যেকটা কার্বনেরই এরকম কি থাকে, অসংকরিত দুইটা অরবিটাল 2py 2pz। এই কার্বনেরও এই 2py 2pz পরবর্তীতে এই এর সাথে এর আর এই জেড এর সাথে এই জেড এর কি হয়, পাশাপাশি অধিক্রমণ এবং দুইটা পাই বন্ধন গঠিত হয়। এইভাবেই কার্বন কার্বন কি হলো, একটা একক বন্ধন সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন গঠিত হলো। আর দেখো বাইরের দিকে একটা sp অরবিটাল আর একটা sp অরবিটাল কি থাকে, ফাঁকা থাকে। পরবর্তীতে হাইড্রোকার্বন গঠনের সময় হাইড্রোজেনের s অরবিটালের সাথে এই অরবিটালগুলোর সামনাসামনি বা সরাসরি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন গঠিত হয়। যেমনটা এখানে মনে করো একটা হাইড্রোজেনের s অরবিটাল, এখানে একটা হাইড্রোজেনের s অরবিটাল যদি অধিক্রমণ করে ওভারল্যাপিং হয়, তাহলে এইখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, এটাই হয়ে গেল ইথাইন। তাহলে এইভাবে অরবিটাল সংকলনের মাধ্যমে কার্বন কার্বন ত্রিবন্ধন গঠিত হয়। এই কার্বন কার্বন ত্রিবন্ধন গঠনের সময় এদের এই কার্বনের বন্ধন দূরত্ব অনেক সংকুচিত হয়, 1.06 অ্যাংস্ট্রম 1.06 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। এই বন্ধন কার্বন কার্বন বন্ধন দূরত্বটা, বন্ধন দৈর্ঘ্যটা সংকুচিত হয়ে যায়। যেখানে কার্বন কার্বন একক বন্ধনের বন্ধন দূরত্ব 1.36 অ্যাংস্ট্রম, কার্বন 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 দ্বিবন্ধনে অ্যালকিনের ক্ষেত্রে 1.20 অ্যাংস্ট্রম বা 1.14 অ্যাংস্ট্রম চলে আসে, আর ত্রিবন্ধনের ক্ষেত্রে 1.06 অ্যাংস্ট্রম। অর্থাৎ পর্যায়ক্রমে ইথেন বা অ্যালকেন থেকে অ্যালকিনের এবং অ্যালকিন থেকে অ্যালকাইনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কি হয়, পর্যায়ক্রমে হ্রাস পায়। এর কারণ কি? কারণটাই হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। এখানে কার্বনের ইলেকট্রনগুলো, নিউক্লিয়াসের ইলেকট্রনগুলো আকর্ষণ কম থাকে। কার্বন কার্বন যখন দ্বিবন্ধন গঠিত হয় তখন দুই কার্বনের ইলেকট্রনগুলি এদের ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কি করে, কাছাকাছি আকর্ষণ করে, সংকুচিত করে। ত্রিবন্ধনের ক্ষেত্রে আরও সংকুচিত হয়, কারণ বন্ধন বেশি থাকে। এবং এরপরে আরেকটা কারণ দ্বারা ব্যাখ্যা করা যায় এস চরিত্র দ্বারা। এস চরিত্র বলতে এস অরবিটালের বৈশিষ্ট্য। কার্বন কার্বন একক বন্ধনের তোমরা জানো যে হাইব্রিডাইজেশন কীরকম হয়, sp3 হাইব্রিডাইজেশন। কার্বন কার্বন একক বন্ধনে sp3 হাইব্রিডাইজেশন, যেখানে এস আর পি এর কি অনুপাত কেমন থাকে, যে এস অরবিটাল এই চারটা, তো এটা হচ্ছে যে কত পার্সেন্ট, 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে মনে করো যে 100%কে 4 ভাগের 1 ভাগ হলে 25%। আরেকটা দেখাই, কার্বন কার্বন দ্বিবন্ধনে sp2, কার্বন কার্বন ত্রিবন্ধনে sp। এখন sp যেখানে একটা s অরবিটাল একটা p অরবিটাল, এটা হচ্ছে 50%, s হচ্ছে 50%। এখানে
একটা এস আর দুইটা পি, এখানে তিনটাতে কত পার্সেন্ট, 3/25-এ 3/25, 3/33-এ 1 নম্বর ডাই ডাইহ্যালাইড যৌগ। ডাইহ্যালাইড যৌগ কি হতে পারে? মনে করো CH3 CHCl CHCl CH3, এটা ডাইহ্যালাইড যৌগ। এই ডাইহ্যালাইড যৌগের সাথে যদি জিঙ্ক চূর্ণ ব্যবহার করা হয়, উত্তপ্ত যদি করা হয়, তাহলে কি তৈরি হবে? এখানকার একটা হ্যালোজেন, এখানকার একটা হ্যালোজেন অপসারিত হলে এখানে দ্বিবন্ধন তৈরি হবে, আর একটা হ্যালোজেন অপসারিত হলে এখানে ত্রিবন্ধন তৈরি হবে। অর্থাৎ CH3 মানে এখানকার Cl এবং H, এখানকার Cl এবং H একত্রে HCl হয়। আসলে এরকম তৈরি হয় যে C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, এটা একটা অ্যালকাইন, এটার নাম হচ্ছে বিউটাইন 2। আর বাকি কি এখানকার HCl, 2 অণু HCl, মনে করো 2 অণু জিঙ্কের সাথে বিক্রিয়া করলে জিঙ্ক ক্লোরাইড ZnCl2, জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়। আর কি তৈরি হবে? হাইড্রোজেন। তা আমার মূল দরকার বিউটাইন বা অ্যালকাইন যৌগ, বিউটাইন 2 তৈরি হচ্ছে। তাহলে এই ডাইহ্যালাইডটার নাম কি? এটাকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল হচ্ছে সন্নিহিত বা পাশাপাশি দুইটা কার্বনে যদি দুইটা হ্যালোজেন পরমাণু থাকে, তাহলে যে ডাইহ্যালাইডটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। আর আরেকটা ডাইহ্যালাইড আছে জেমিনাল ডাইহ্যালাইড, সেখানে যদি একটা কার্বনেই দুইটা হ্যালোজেন পরমাণু থাকে তাহলে সেটা জেমিনাল ডাইহ্যালাইড, এবং সেইখান থেকেও কি তৈরি হয়? এই একই প্রক্রিয়ায় অ্যালকাইন তৈরি হতে পারে, অ্যালকাইন তৈরি হতে পারে। তাহলে জেমিনাল ডাইহ্যালাইড হতে কিন্তু 1 ডিগ্রি বা প্রান্তিক অ্যালকাইন তৈরি হবে। যদিও প্রান্তিক অ্যালকাইনের সংজ্ঞা এর আগে বলিনি, বলতে চেয়েছিলাম, আর একটু পরে তোমাদেরকে সেইটা বুঝিয়ে দিব প্রান্তিক অ্যালকাইন কোনটি। আর কিভাবে তৈরি করা যায়? তোমার 2 নম্বর বিক্রিয়া, যে সম্পৃক্ত যৌগ থেকে অসম্পৃক্ত তৈরি করা, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড যৌগ হতে, অ্যালকাইল হ্যালাইড কিরকম? CH3 CH2 CH2Cl, আচ্ছা, একটা প্রস্তুত প্রণালী আমাদের এখানে থাক। আর আরেকটা প্রস্তুত প্রণালী তোমরা জানো যে অ্যালকাইন বা অ্যাসিটিলিন বা ইথাইন প্রস্তুতির জন্য ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানির বিক্রিয়া ঘটানো হয়, তাহলে এটা পানি বিশ্লিষ্ট হয়ে কিন্তু ইথাইন তৈরি হয়, CH ট্রিপল বন্ড CH তৈরি হয়, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। তো ইথাইন তৈরির এটা একটা প্রক্রিয়া, যে কিভাবে ইথাইন তৈরি করা যায়। ক্যালসিয়াম কার্বাইড এর সাথে পানি, এটাকে বিক্রিয়া করালে ইথাইন তৈরি হয়। তাহলে প্রস্তুত প্রণালী দেখলাম, সাধারণ প্রস্তুত প্রণালী। এর কিছু ধর্ম দেখব অ্যালকাইনের।
ভৌত ধর্মের মধ্যে অ্যালকাইন যেহেতু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এর আগে আমি লিখেছি বোর্ডে যে এদের সক্রিয়তা বিশেষ করে রাসায়নিক বিক্রিয়ায় অ্যালকিন অপেক্ষা কম সক্রিয়, সেটা ব্যাখ্যা আসছি। ভৌত ধর্মের মধ্যে আমরা বলতে পারি যে কার্বন 2 থেকে মানে ইথাইন, প্রোপাইন, আর একটা হচ্ছে বিউটাইন, অর্থাৎ কার্বন 2 থেকে কার্বন 4 পর্যন্ত 4 কার্বন যুক্ত এরা হচ্ছে গ্যাসীয় পদার্থ। আর 5 নাম্বার কার্বন থেকে 11 নাম্বার পেন্টাইন থেকে 11 পর্যন্ত এরা হলো তরল। আর 12 থেকে উচ্চতর এরা হলো কঠিন পদার্থ। এরা পানিতে খুব সামান্য দ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে অতিমাত্রায় দ্রবণীয়। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের বিষয় অ্যালকেন এবং অ্যালকিনের ক্ষেত্রে যেরকমটা ছিল যে আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এটা এখানে আর লিখছি না। তোমার অন্যান্য হাইড্রোকার্বনের মতো আণবিক ভর বৃদ্ধির সাথে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায়। এবার রাসায়নিক ধর্মের ক্ষেত্রে বলি যে এরা যেহেতু অসম্পৃক্ত, সাধারণত সংযোজন বিক্রিয়া সহজে দেখায়। সংযোজন কার সাথে ঘটতে পারে? হাইড্রোজেনের সাথে সংযোজন ঘটতে পারে, হাইড্রোজেন সংযুক্ত হতে পারে। হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন সংযুক্ত হতে পারে। হ্যালোজেন অ্যাসিড সংযোজন হতে পারে। হাইপোহ্যালাস অ্যাসিড সংযোজন হতে পারে। পানি সংযোজন হতে পারে। ওজোন সংযোজন হতে পারে। এইভাবে এরা সংযোজন বিক্রিয়া ঘটায়। আমি দু একটা বিক্রিয়া তোমাদের সাথে, বিশেষ এবং গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমাদেরকে দেখাবো এবং আলোচনা করব। সবগুলো বিক্রিয়া দেখানোর প্রয়োজন নাই, যদিও তোমাদের সিলেবাসে বিক্রিয়া সম্পর্কে আলোচনা করার কথা নয়, তারপরেও আমি কিছুটা আলোচনা করছি, কারণ মাঝে মধ্যে পরীক্ষায় এইগুলো চলে আসে। শুধুমাত্র তোমাদের ছিল সাধারণ প্রস্তুত প্রণালী এবং শনাক্তকরণ, তারপরেও বিক্রিয়া আমি আলোচনা করব এবং করছি। সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন যুক্ত হবে। মনে করো হাইড্রোজেন সংযোজন, মনে করো একটা অ্যালকাইন CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 বিউটাইন 2 এর সাথে হাইড্রোজেন সংযোজন হবে, কিন্তু শর্ত হচ্ছে যে এখানে প্লাটিনাম বা প্যালাডিয়াম ধাতু থাকবে, অথবা এটা কক্ষ তাপমাত্রাতেই হতে পারে 25 ডিগ্রি, অথবা নিকেল প্রভাবক যদি নিই তাহলে নিতে হয় 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। কি কারণে? প্লাটিনাম এবং প্যালাডিয়াম এগুলো হচ্ছে অত্যন্ত দামি ধাতু, যার কারণে কক্ষ তাপমাত্রাতেই বিক্রিয়া ঘটায়। নিকেল একটু সস্তা এবং কম দামি, সহজলভ্য বিধায়
একে একটু উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া ঘটাতে হয়। বিক্রিয়া করলে প্রথমত একটা পাই বন্ধন দূরীভূত হয়ে এক অণু হাইড্রোজেন যুক্ত হবে, হলে একটা দ্বিবন্ধন একটা পাই বন্ধন কমে গেলে অ্যালকিন তৈরি হবে। পরবর্তীতে আরও হাইড্রোজেন প্রাপ্যতা থাকার কারণে এরা কি হবে, অ্যালকেনে পরিণত হবে। তাহলে প্রথমে CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে বিউটিন। আরও হাইড্রোজেন যদি যুক্ত হয় একই শর্তে, মনে করো নিকেল, তাহলে শেষ পর্যন্ত CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে বিউটেন। তাহলে মূল যৌগ ছিল আমার একটা অ্যালকাইন বিউটাইন। সেই বিউটাইন থেকে প্রথমে বিউটিন তারপরে বিউটেন তৈরি হয়। কোথায়? প্রভাবকীয় বিজারণ অথবা হাইড্রোজিনেশন বলা হয় এটাকে। হাইড্রোজিনেশন যদি প্রভাবকের দ্বারা ঘটে এবং সেই প্রভাবক যদি এই শর্তে হয়, তাহলে সেখানে প্রথমে অ্যালকিন পরবর্তীতে অ্যালকেন তৈরি হবে। এটা সংযোজন বিক্রিয়া সাধারণভাবে। এই সংযোজনটা যদি শর্ত পাল্টিয়ে যায়, কি শর্ত? যদি প্লাটিনাম প্যালাডিয়াম বা নিকেল এগুলো না হয়ে যদি হয় লিন্ডলার বিকারক, লিন্ডলার বিকারক কি? লিন্ডলার বিকারক হচ্ছে প্যালাডিয়াম ধাতু তার সাথে বেরিয়াম সালফেট, অর্থাৎ বেরিয়াম সালফেটের মধ্যে প্যালাডিয়াম ধাতু যদি দ্রবীভূত করে রাখা হয়, তাহলে এই বিকারকটার নাম হচ্ছে, বিজ্ঞানীর নাম লিন্ডলার বিকারক। এই বিকারক যদি দেওয়া হয় তাহলে হাইড্রোজেন যুক্ত হলে সর্বশেষ যৌগ আর অ্যালকেন পাওয়া যাবে না, অ্যালকিনেই শেষ হবে। এবং অ্যালকিনটাও আবার একটা বিশেষ অ্যালকিন হবে, যেটা সমাণু বা সমানুতা প্রদর্শন করবে। এবং এইখানে যে সমাণুটা হবে জ্যামিতিক সমাণু, সেটা হচ্ছে সিস সমাণু। এখানে যে অ্যালকিন তৈরি হবে CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, এই যে অ্যালকিনটা তৈরি হবে, এই অ্যালকিনটা গঠন হবে এরকম যে C ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড, এইখানে CH3, এটা CH3, এটা H, এটা H। এটা হচ্ছে একই দিকে যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের উভয় পার্শ্বের যে সংযোজিত পরমাণুগুলি বা মূলকগুলি, সেগুলো যদি দ্বিবন্ধনের একই পাশে থাকে, তাহলে সেই সমাণুকে বলা হয় সিস সমাণু, সিস টু বিউটিন। তাহলে হাইড্রোজেন যুক্ত হলে লিন্ডলার প্রভাবক যদি ব্যবহার করা হয়, তাহলে অ্যালকিন তৈরি হবে এবং সেই অ্যালকিনটা হবে সিস অ্যালকিন, সিস সমাণু। যদি আমার এটা মুছে দেই, এটা মনে রাখতে হবে যে লিন্ডলার বিকারকের পরিবর্তে যদি আমি অন্য বিকারক নিই, অন্য বিকারক কি? অন্য বিকারক হচ্ছে সোডিয়াম ধাতু আর তরল অ্যামোনিয়া। তরল অ্যামোনিয়াতে সোডিয়াম ধাতু যদি নেওয়া হয়, তাহলে এই মিশ্রণ দ্বারা যদি অ্যালকাইনের কি করা হয়, হাইড্রোজিনেশন করা হয়, তাহলে যে অ্যালকিনটা তৈরি হবে, এখানেও হচ্ছে অ্যালকিন তৈরি হবে এবং বিউটিন 2 তৈরি হবে। তবে এর
জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এবং এখানে এরকম হবে CH3H, এখানে H, এখানে CH3, যেটা হচ্ছে ট্রান্স টু বিউটিন। তাহলে লিন্ডলার প্রভাবক দিলে সিস সমাণু, এবং যদি সোডিয়াম আর তরল, সোডিয়াম ধাতু আর তরল অ্যামোনিয়া নেওয়া হয় তাহলে ট্রান্স সমাণু তৈরি হবে এবং দুটাই অ্যালকিন তৈরি হবে, অ্যালকেন পর্যন্ত যাবে না। তাহলে এটাকে বলা হয় সংরক্ষিত বিজারণ বা সংরক্ষিত হাইড্রোজেনেশন, মানে অ্যালকিন পর্যন্ত এখানে থেমে যেতে হবে, থেমে যায় বা স্টপ হয়ে যায়, অ্যালকেন পর্যন্ত যায় না। তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে। অনুরূপভাবে যদি হ্যালোজেন সংযোজন হয়, হ্যালোজেন সংযোজন হলে প্রথমে এক অণু হ্যালোজেন একটা পাই বন্ধনকে ভেঙে ডাইহ্যালাইড এবং অ্যালকিন ডাইহ্যালাইড তৈরি হবে। পরবর্তীতে আর এক অণু হ্যালোজেন যুক্ত হয়ে টেট্রাহ্যালাইড তৈরি করবে। তাহলে টেট্রাহ্যালাইড তৈরি করলে এরকমভাবে হ্যালোজেনের সাথে যুক্ত হবে। যদি আমরা হ্যালোজেন অ্যাসিডের সাথে যুক্ত করি তাহলে মার্কনিকভের সূত্র অনুসারে, যদি অপ্রতিসম অ্যালকাইন হয় তাহলে মার্কনিকভের সূত্র অনুসারে তৈরি হবে যৌগ, আর যদি প্রতিসম হয় তাহলে ওই রকম কোনো নিয়ম নাই, কিন্তু সংযোজন হবে। প্রথমে এক অণু হ্যালোজেন অ্যাসিড যুক্ত হবে, একটা দ্বিবন্ধন ভেঙে গিয়ে, একটা পাই বন্ধন ভেঙে গিয়ে আরেকটা পাই বন্ধন ভেঙে গিয়ে আর এক অণু হ্যালোজেন অ্যাসিড যুক্ত হবে। এরকমভাবে সেইখানে ডাইহ্যালাইড একটা যৌগ তৈরি হবে। তাহলে এইভাবে হ্যালোজেন অ্যাসিড সংযোজন হবে। পানি সংযোজনের ক্ষেত্রে একটা বিক্রিয়া আছে, পানি সংযোজন। এই বিক্রিয়াটা পরীক্ষাতে পড়ে যে, মনে করো আমি ইথাইন সম্পর্কেই আলোচনা করছি, ইথাইনের সাথে পানি সংযোজন হবে। শর্ত হলো যে 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড পরীক্ষাতে দেওয়া থাকে, এখানে হট চিহ্ন দেওয়া থাকে কি তৈরি হবে। তো পানি সংযোজনের ক্ষেত্রে পানিতে আমার কি থাকে, এইচ আর OH, তাহলে এখানে এইচ আর এখানে OH যুক্ত হলে যে যৌগ তৈরি হবে, মনে করো তাহলে কি তৈরি হলো, CH2 ডাবল বন্ড CHOH, এটার নাম কি, ভিনাইল অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল তৈরি হবে। এখানে দেখো দ্বিবন্ধন আছে আর OH গ্রুপ আছে, অ্যালকিনল, অ্যালকিনল, এটা হচ্ছে অ্যালকিন, তার সাথে অল, অ্যালকিনল তৈরি হয়, এটার নাম ভিনাইল অ্যালকোহল। এখন আমরা সমাণু আলোচনা করতে গিয়ে এক জায়গায় দেখেছিলাম কিটো ইনল সমানুতা, প্রথম দিকে আলোচনা করছিলাম কিটো ইনল, এইটা কিটো ফর্মে যদি যাই তখন কি তৈরি হবে, মনে করো এরকম দেখাচ্ছি, এই পাই বন্ধন, পাই ইলেকট্রনগুলি যদি এইখানে অক্সিজেন দ্বারা কি হতে পারে, আকর্ষিত হতে পারে, হলে যেটা তৈরি হবে, এখানে একটা বন্ড ফাঁকা হয়ে যাবে আর এখানে দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে যে যৌগটা তৈরি হবে, মনে করো CH3, পুনর্বিন্যাস মোট কথা, এই হাইড্রোজেনটা এইখানে চলে যাবে CH3 আর এখানে একক বন্ধন হয়ে যাবে C, এখানে দ্বিবন্ধন তৈরি হবে ডাবল বন্ড O, এখানে এই হাইড্রোজেনটা থাকবে। এটা কি একটা অ্যালডিহাইড, এটার নাম হচ্ছে ইথানল,
ইথানল। তো ইথানল কেন হলো অ্যালডিহাইড? এখানে কার্বনিল মূলক তৈরি হয়ে গেছে। দেখো এটা অ্যালকোহলীয় মূলক ছিল, এখানে কিন্তু কার্বনিল মূলক অ্যালডিহাইড মূলক তৈরি হয়ে গেছে, এই জন্য ইথানল। যদি এখানে তোমার এটা যদি অন্য কি হতো, অ্যালকাইন হতো, তাহলে এখানে ইথানল না হয়ে কিটোন তৈরি হতো, এখানে আরেকটা হয়তো CH3 থাকতে পারত, তাহলে অ্যাসিটোন তৈরি হতো, প্রোপানন। তাহলে এইভাবে কিটোইনল সমানুতা তৈরি হয়, এবং এইটা পানি সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এবং এই শর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, তোমাদের পরীক্ষায় খুবই থাকে, দেখবা সালের প্রশ্নে যে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে। তো পানি সংযোজন অ্যালকাইনের একটা সংযোজন বিক্রিয়া, এবং এই শর্তে অ্যালডিহাইড অথবা কিটোন যৌগ তৈরি হয়। যদি ওজন যুক্ত হয় সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে, ওজন সংযোজনের সময় ওজোনাইড যৌগ তৈরি হয়। তোমরা জানো যে অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিন ওজোনাইড, অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইন ওজোনাইড তৈরি হয়। কিন্তু মজার ব্যাপার হলো যে এখানে মনে করো ওজন যুক্ত হচ্ছে, ওজন যুক্ত হলে CH সিঙ্গেল বন্ড CH, আর এখানে এইভাবে ওজন যুক্ত হলো। আর ওজন যুক্ত হওয়ার পরে এইটাকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, আদ্র বিশ্লেষণ করা হলে তোমার কি তৈরি হবে, এখানে মনে করো এই যে CHO, এখানে CHO, এই বন্ডটা ভেঙে গেলে তাহলে CHO বন্ড CHO, এটা একটা কি ডাইঅ্যালডিহাইড, এটাকে তাহলে অ্যালডিহাইড যুক্ত যৌগ তৈরি হলো। এখন এইটার সাথে সাধারণত তৈরি হয়, যেহেতু পানি থাকে, এই অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়। হাইড্রোজেন পারঅক্সাইড একটা শক্তিশালী জারক পদার্থ, এবং জারক পদার্থ হওয়ার ফলে এই উৎপন্ন অ্যালডিহাইডকে জারিত করে শেষ পর্যন্ত কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড অ্যালডিহাইডকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিড, এটার নাম কি অক্সালিক অ্যাসিড, অক্সালিক তৈরি করে। তাহলে এই অক্সালিক অ্যাসিড তৈরি হলো, তাহলে এখানে কি হয়েছে, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়েছে। আমরা অ্যালকিনের ওজোনাইড বিক্রিয়ার সময় দেখেছিলাম যে এই হাইড্রোজেন পারঅক্সাইডের কার্যকারিতা নষ্ট করার জন্য এখানে জিঙ্ক চূর্ণ ব্যবহার করা হয়েছিল, যেটা জিঙ্ক অক্সাইড এবং পানিতে পরিণত করেছিল। উৎপন্ন যৌগকে আর কি করতে পারেনি, জারিত করতে পারেনি। এইখানে জিঙ্ক ব্যবহার করা হয় না। জিঙ্ক ব্যবহার না করার ফলে কি হয়, উৎপন্ন যৌগটা আবার জারিত হয়ে এর প্রভাবে, হাইড্রোজেন পারঅক্সাইডের প্রভাবে জারিত হয়ে অ্যাসিডে, কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। অ্যালকাইনের ওজোনাইড সংযোজনের বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। প্রথমে অ্যালডিহাইড অথবা কিটোন যৌগ তৈরি হয়, পরবর্তীতে এটা কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে ওজন সংযোজন এটা এক ধরনের বিক্রিয়া। এবার চলে আসি যে প্রান্তিক অ্যালকাইনের কথা বলছিলাম। প্রান্তিক অ্যালকাইন, আমরা তো দেখলাম যে কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগ হচ্ছে অ্যালকাইন। এই ত্রিবন্ধনটা যদি শিকলের এক প্রান্তে থাকে, শিকলের এক প্রান্তে থাকে, তাহলে সেটাই হচ্ছে প্রান্তিক অ্যালকাইন। মনে করো CH3 CH2 C ট্রিপল বন্ড CH। দেখো এখানে এটা হচ্ছে 4 কার্বন যুক্ত অ্যালকাইন, ত্রিবন্ধন যেহেতু আছে, এটার নাম হচ্ছে বিউটাইন। এবং বিউটাইন
কোন কার্বনে ত্রিবন্ধন আছে? 1 নাম্বার কার্বনে, অর্থাৎ এইটার নাম হচ্ছে বিউটাইন অন বা বিউটাইন 1, বিউট অন আইন। আচ্ছা, যদি এরকম থাকে CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, এটা দেখো যে ত্রিবন্ধনটা কিন্তু আর প্রান্তে নাই, মধ্যবর্তী জায়গায় আছে। এইটা এই যৌগটার নাম হচ্ছে বিউটাইন 2। তাহলে দুইটা কিন্তু এই ত্রিবন্ধনের অবস্থানগত পার্থক্যের কারণে দুইটা সমাণু তৈরি হয়েছে, এবং সমাণু একটার নাম হচ্ছে বিউটাইন অন আর একটা হচ্ছে বিউটাইন 2, এবং সমাণুগুলির ধর্ম বৈশিষ্ট্যে কিন্তু পার্থক্য পরিলক্ষিত হয়। এই ত্রিবন্ধনের অবস্থানগত পার্থক্যের কারণে তৈরি হয়েছে, এদের ধর্মও কিন্তু ভিন্ন, যদি এদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেতের ভিন্নতা এবং ত্রিবন্ধনের অবস্থানের ভিন্নতা। এখন এই যে বিউটাইন অন যেটা প্রান্তে আছে, ত্রিবন্ধনটা এক প্রান্তে, এটাই হচ্ছে প্রান্তিক অ্যালকাইন। তাহলে প্রান্তিক অ্যালকাইনের সংজ্ঞা কি? যে সকল অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধনটি শিকলের এক প্রান্তে অবস্থান করে বা থাকে, সেই অ্যালকাইনকে বলা হয় প্রান্তিক অ্যালকাইন। এটা কিন্তু প্রান্তিক অ্যালকাইন নয়। এখন এই প্রান্তিক অ্যালকাইনটা হচ্ছে অম্লধর্মী, এর বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অম্লধর্মী। তো অম্লধর্মী হলে কি হয়? কোনো অ্যাসিড কিভাবে চিনব আমরা? এরা কি করবে, যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, এদের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। প্রান্তিক অ্যালকাইনের যে কার্বন কার্বন ত্রিবন্ধনের একটা কার্বনে যে হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনটা প্রতিস্থাপনীয়। তাহলে বিউটাইন অনের এই হাইড্রোজেনটা হচ্ছে প্রতিস্থাপনীয়। এখন কিভাবে প্রতিস্থাপনযোগ্য হবে বা প্রতিস্থাপনীয় হবে? আমরা অ্যাসিডের ক্ষেত্রে বা অম্লের ক্ষেত্রে জানি যে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক বা যৌগমূলক দ্বারা এরা প্রতিস্থাপিত হতে পারে। তাহলে ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। প্রান্তিক অ্যালকাইনের এই প্রান্তিক হাইড্রোজেনটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। মনে করো সোডিয়াম ধাতু দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, CH3 CH2 C ট্রিপল বন্ড C Na, এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম বিউটাইনাইড, এবং এটা দানাদার কঠিন পদার্থ তৈরি করে। যদি এই প্রান্তিক অ্যালকাইন বা প্রান্তিক বিউটাইনের সাথে, বিউটাইন অনের সাথে সোডিয়াম ধাতু কি করা হয়, বিক্রিয়া ঘটানো হয়, তাহলে সোডিয়াম বিউটাইনাইড তৈরি হবে এবং এটা দানাদার কঠিন পদার্থ আকারে জমা হবে। তাহলে ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা হচ্ছে যে অম্লের বা অ্যাসিডের একটা বৈশিষ্ট্য। তাহলে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, এবং এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, কপার দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, সিলভার দ্বারা প্রতিস্থাপনীয় হতে পারে। তাহলে এই ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বা প্রান্তিক হাইড্রোজেন থাকে, বিধায় প্রান্তিক অ্যালকাইনগুলি অম্লধর্মী হয়। এখন এটা কেন প্রতিস্থাপনীয় হয়, এই হাইড্রোজেনটা কেন প্রতিস্থাপনীয় হয়? আগেই বলেছি যে কার্বন কার্বন ত্রিবন্ধন গঠনের সময় এই বন্ধন দূরত্বটা কি হয়, হ্রাস পায়, এবং এখানকার যে ইলেকট্রনের ঘনত্ব, এই ইলেকট্রনের ঘনত্ব কার্বন কার্বন নিউক্লিয়াসের দিকে চলে আসে। ফলে কার্বন হাইড্রোজেন যে বন্ধনটা, এই বন্ধনটা কি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। কি বললাম, কার্বন কার্বন ত্রিবন্ধনের জায়গায় এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কারণে কার্বন হাইড্রোজেন যে বন্ধন ইলেকট্রন, এই বন্ধন ইলেকট্রনও এই ইলেকট্রনের প্রভাবে আকর্ষিত হয়
ফলে কার্বন হাইড্রোজেন বন্ধনটা দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল হয়ে পড়ার কারণে এই হাইড্রোজেনটা সক্রিয় ধাতু দ্বারা, কোনো ধাতু কপার, সোডিয়াম অথবা সিলভার এই রকমের ধাতু দ্বারা সহজেই এই হাইড্রোজেনটা প্রতিস্থাপনীয় হয়ে যায়, পরিণত হয়, এবং এর ফলেই এই অম্লধর্মিতা প্রদর্শন করে। আরেকটা বিষয় হচ্ছে এস চরিত্রের কথা বলেছিলাম, যে ত্রিবন্ধনে এস চরিত্র, এস ক্যারেক্টার বেশি থাকার কারণেও কিন্তু এস চরিত্র বেশি থাকার কারণেই কিন্তু এর এবং বন্ধন দূরত্ব কমে যাওয়ার ফলেই এইটা কি হচ্ছে, হাইড্রোজেনের বন্ধনটা দুর্বলের কারণে প্রতিস্থাপনযোগ্য হয়ে যায়। তো এস বৈশিষ্ট্য বেশি হওয়ার কারণেও কিন্তু অম্লধর্ম প্রদর্শন করে। তাহলে যদি এরকম প্রশ্ন থাকে যে কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত প্রান্তিক অ্যালকাইনগুলো অম্লধর্মী কেন, তাহলে উত্তরটা কী রকমের হবে? প্রান্তিক অ্যালকাইনে ত্রিবন্ধন যেহেতু এক প্রান্তে থাকে এবং সেইখানে ত্রিবন্ধনের এস চরিত্র, এস ক্যারেক্টার বেশি হওয়ার কারণে, 50% হওয়ার কারণে বন্ধন দূরত্বটা হ্রাস পায় এবং অল্প জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। ফলে প্রান্তীয় কার্বন হাইড্রোজেন বন্ধনটা অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ে। ফলে যে কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা এই হাইড্রোজেনটা, প্রান্তীয় হাইড্রোজেনটা প্রতিস্থাপনীয় হতে পারে, যা অম্ল বা অ্যাসিডের ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ। এই কারণে, এবং এই যে সোডিয়াম অ্যালকাইনাইড তৈরি হয়েছে, এটা কিন্তু লবণ জাতীয় যৌগ, লবণ সদৃশ এবং দানাদার। সাধারণত অজৈব যৌগগুলো দ্রবণ থেকে কি হয়, অধক্ষিপ্ত হয়, কিন্তু এখানে জৈব যৌগের সাথেও যেহেতু ধাতুর মিশ্রণে দানাদার কঠিন পদার্থ তৈরি করে, এই কারণে এরা ওই অজৈব যৌগের কিছু বৈশিষ্ট্য অর্থাৎ অম্ল বা অ্যাসিডের বৈশিষ্ট্যও এখানে চলে আসে। এইভাবে এরা অম্লধর্ম প্রদর্শন করে। বিউটাইন 2 হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন নয়। বিউটাইন 2 দেখাইছিলাম গঠন, যে CH3, C ট্রিপল বন্ড, C সিঙ্গেল বন্ড, CH3। এটা বিউটাইন 2, এটা প্রান্তিক অ্যালকাইন নয়। এখানে ত্রিবন্ধনটাও প্রান্তে নাই, এজন্য প্রান্তিক অ্যালকাইন নয়। আর এই যৌগে প্রতিস্থাপনীয় কোনো হাইড্রোজেন নাই। এই কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে, সে হাইড্রোজেনগুলো ধরে নেওয়া হয় যে সমতুল, সমযোজী বন্ধনে আবদ্ধ, এবং এই কার্বন হাইড্রোজেন বন্ধনগুলোর উপরে এই ত্রিবন্ধনের কোনো প্রভাব পড়ে না, ত্রিবন্ধনের কোনো প্রভাব পড়ে না। ফলে এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপনীয় নয়। অর্থাৎ ত্রিবন্ধন মানে ইলেকট্রনের ঘনত্ব এই দুই কার্বনের উপরেই আবদ্ধ। এই কার্বন থেকে এই কার্বন হাইড্রোজেন বন্ধনকে এদিকে টানতে পারে না। এই কারণে এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপনীয় হয় না। তাহলে প্রশ্ন এরকম থাকতে পারে, বিউটাইন 1 এবং বিউটাইন 2 এর মধ্যে পার্থক্য কিভাবে করবে? তাহলে পার্থক্য এইভাবে করা যাবে। বিউটাইন 1 হচ্ছে অম্লধর্মী বিক্রিয়া একটা দেখানো যাবে, বিউটাইন 2 হচ্ছে অম্লধর্মী নয়, এরা কোনো বিক্রিয়া ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য কোনো বিক্রিয়া সংঘটিত করে না। তাহলে এই হচ্ছে বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটাই আবার এদের আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কাজে লাগে। আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বা শনাক্তকরণের ক্ষেত্রে কাজে লাগে। কি যে শনাক্তকরণ এবার দেখাই। মনে করো ইথাইন, এর সাথে AgNH3 এটার নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট বিক্রিয়া করে। ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট
সিলভার নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সিলভার নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এই ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট তৈরি হয়। এই ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট এটা এখানে কিন্তু দেখো ইথাইনে দুইটা কি আছে, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে দুইটা, এই কার্বনে একটা এই কার্বনে একটা, হওয়ার ফলে কি হয়, দুইটা হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয় ধাতু দ্বারা, এজি, এখানেও এজি। এটার নাম হচ্ছে সিলভার ইথাইনাইড, অ্যালকাইনাইড সাধারণ নাম, সিলভার ইথাইনাইড। এটা হচ্ছে সাদা বর্ণের, সিলভার অ্যালকাইনাইড, ইথাইনাইডই হোক বা প্রোপাইনাইড, বিউটাইনাইড যাই হোক না কেন, সাদা বর্ণের অধক্ষেপ তৈরি করে, দানাদার অধক্ষেপ তৈরি করে। তাহলে এইটা প্রান্তীয় অ্যালকাইনের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা দেখাই, আরেকটা বিক্রিয়া আছে, মনে করো CH3 CH2 C ট্রিপল বন্ড CH, এটার সাথেও এটা বিক্রিয়া করলে বিউটাইনাইড তৈরি হবে। সিলভার প্রতিস্থাপনীয় একটা সিলভার দ্বারা প্রতিস্থাপিত হবে। আমি অন্য একটা বিক্রিয়া দেখাচ্ছি যে Cu NH3 2Cl, এটা হচ্ছে ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড, ডাইঅ্যামিন কপার 1 ক্লোরাইড। এটা একটা জটিল যৌগ, এটা কিউপ্রাস ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কিউপ্রাস ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় এই যৌগটা তৈরি হবে। এই যৌগটা দ্বারা এই প্রান্তীয় অ্যালকাইনের প্রতিস্থাপনীয় হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে এবং অ্যালকাইনাইড তৈরি হবে। CH3 CH2 C ট্রিপল বন্ড Cu কপার দ্বারা প্রতিস্থাপিত হবে এবং ধাতব অ্যালকাইনাইড তৈরি হবে। এটা হচ্ছে কপার বিউটাইনাইড, বিউটাইনাইড তৈরি হবে এবং এর বর্ণ হবে লাল বর্ণ, লাল বর্ণ। তাহলে প্রান্তীয় অ্যালকাইনগুলি শনাক্তকরণের জন্য এই দুইটা বিক্রিয়া, যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট অথবা অ্যামোনিয়া ক্যাল সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, এই দুইটা যৌগের সাথে প্রান্তীয় অ্যালকাইনগুলি কি করবে, অ্যালকাইনাইড গঠন করবে এবং দানাদার সিলভারের সাথে সাদা বর্ণের এবং কপারের সাথে লাল বর্ণের অধক্ষেপ তৈরি করবে। এখান থেকে প্রান্তীয় অ্যালকাইন শনাক্ত করা যাবে। যদি আমার অ্যালকাইনটা প্রান্তীয় না হয় তাহলে এই দুইটা বিক্রিয়ার কোনো বিক্রিয়া দেখাবে না, অর্থাৎ বিউটাইন টু এই বিক্রিয়া সংগঠিত করবে না। তাহলে প্রান্তীয় অ্যালকাইন এবং অন্যান্য অ্যালকাইনের মধ্যে এই দুই বিক্রিয়া দ্বারা পার্থক্য করা যাবে এবং শনাক্তকরণের ক্ষেত্রেও তাই, যে বিউটাইন 2 এই বিক্রিয়া করবে না, অ্যালকাইন 2 এই বিক্রিয়া করবে না, আর অ্যালকাইন 1 এই বিক্রিয়া করবে। তাহলে এইটাই হচ্ছে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। এখন অ্যালকাইন সম্পর্কে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে জানার, তাহলে আগামী ক্লাসে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব, তোমরা আমার সাথে যোগাযোগ রাখবে। আর আজকে এই পর্যন্ত, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমরা এই স্বাস্থ্যবিধি মেনে এবং এই করোনার কালে তোমরা বাসায় ভালোভাবে থাকো, নিজের যত্ন নিবে এবং পরিবারকে সহায়তা করবে এই ব্যাপারে। আমি তোমাদের পড়াশোনার এবং মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ।